যেটা আমাদের খুব রক্তক্ষরণ করে। উভয় ঘটনা। আমরা বেশ ভোকাল ছিলাম। তখন একদিন আমাকে রাতের বেলা ১০টার সময় অফিসে ছিলাম। আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং আমাকে ৪৩ দিন টর্চার করা হয়। প্রায় ৭ মাস আমাকে আটকে রাখা হয়। টর্চার ৭ মাস আটকে রেখে আমাকে ভুয়া কারণ দেখিয়ে আমাকে জেলে পাঠানো হয়। জেলেও আমাকে বলা হয়, ১ম এ রাখা হয় ফাঁসির সেলে, কন্ডেম সেলে। ওখানে শীর্ষ সন্ত্রাসীরা ছিল, যাদেরকে আমরাই র‍্যাবে থাকতে ধরছি। মনে করছিল এর হাতে হাসিন মারা যাবে, কিন্তু তা হয় নাই। আমার সাথে বন্ধু পরিবেশ হয়ে যায়। তখন আমাকে পাঠায় দেয় জঙ্গি সেলে। এই জঙ্গিরাও আমার হাতে ধরা। আমি জঙ্গিদের একজন হলো শায়েখ আব্দুর রহমান, অর্থাৎ শায়েখ সাহেবের প্রধানের ছেলে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক। হোয়াইট নিউজ বাংলার আজকের বিশেষ টক শোতে আপনাদের স্বাগতম। পাকিস্তান ইসলামাবাদ স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার দিল নাহার। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন। ২ দশকেরও বেশি সময় ধরে তার সুনামধন্য কর্মজীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে ৫ এবং ৭-এর কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি তার সাহসিকতার জন্য মর্যাদাপূর্ণ বীর প্রতীক পুরস্কার পেয়েছেন। আজ আমরা জাতীয় নিরাপত্তা, রাজনীতি এবং আরও অনেক বিষয় তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। স্যার, আমি প্রথম কোশ্চেন আপনাকে করতে যাচ্ছি। ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কি ভূমিকা ছিল বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে অনুষ্ঠান যারা দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। ৭১ সাল ১৬ ডিসেম্বর আমাদের বিজয় আসে। দেখুন, এই বিজয়টা সম্পূর্ণ ভারত ছিনিয়ে নেয়। ভারতের স্বাধীনতার অর্থাৎ ৪৭ সালে স্বাধীন হওয়ার পর ভারত পরপর ২ বার পরাজয় হয়েছে। প্রথমটা হয়েছে আপনার 1962-তে চীনের সাথে, জি। আর 1965 এই যুদ্ধে ভারতও পরাজয় বরণ করে। ২টা যুদ্ধের পর ভারতের ভাবমূর্তি তলানিতে ছিল। তখন ভারত চিন্তা করে যে কিছু একটা বিজয় দরকার। ওদের গোয়েন্দা সংস্থা চেষ্টা করে বাংলাদেশের সাথে যোগাযোগ করতে, যেহেতু আমাদের ছাত্ররা বেশ কিছু ছাত্র, যেমন তোফায়েল আহমেদ, রাজ্জাক, লেলিন এবং সিরাজুল আলম, এই ৪ নেতা, তাদের সাথে ভারতের সখ্যতা ছিল। তারা ছাত্র নেতা ছিলেন। তারাই মূলত স্বাধীনতা নিয়ে লাফঝাপ করছিলেন। কেন করছিলেন আমি জানি না। তো ভারত বিশ্বাস করত প্রথম থেকেই, আপনি যদি বই পড়েন, অখণ্ড ভারত, জি, জি। অখণ্ড ভারত, এই মিথ বিশ্বাস করত। যাই হোক, স্বাধীনতার আগেই তারা এই পরিকল্পনার অংশ ছিল। যে স্বাধীনতা যখন শুরু হয়, আমরা সেনাবাহিনীর লোকটা আসলে অতটা বুঝিনি বা বোঝার প্রয়োজনীয়তা মনে করিনি। সমস্যা হয়েছে আপনার ৭১-এর নির্বাচন যখন হয়, জি, জি। ৭০-এর নির্বাচন। ইভেন শেখ মুজিবুর রহমান আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রী হবেন। এটা না হওয়ার পরই একটা জনরোষের সৃষ্টি হয়। পুরা জাতিকে শেখ মুজিবুর এক করতে পারেন, স্বাধীনতার জন্য না। আমি আবারও বলি, স্বাধীনতার জন্য নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেন। এই যে একটা জড়ো করা জাতি, এই জাতিটাকে কাজে লাগানো হয়। শহীদ জিয়াউর রহমান ঘোষণা দেন। তার পরবর্তীতে ভারত এদের সাজানো একটা টিম, সুন্দর ভাষণ, ভারত এখানে প্রবেশ করে। তারপরে আপনি দেখবেন শেখ মুজিবুর রহমান কখনো কোনো অবস্থায় বলেননি স্বাধীনতা ঘোষণা করলাম। জি। যদি শব্দটা সব জায়গায়, যদি আপনি ক্ষমতা না দেন। এবং তার যে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী যে রাজনৈতিক নেতা, অর্থাৎ মিস্টার তাজউদ্দিন,
সহ অন্যান্য নেতা নজরুল ইসলাম কারোর সাথে একমত ছিলেন না উনি। কারো কথাই উনি রাখেন নাই, কোথাও উনি স্বাধীনতা ঘোষণা দেন নাই। জিয়া রহমান যে ঘোষণা দেন নিজের নামে, পরবর্তীতে শেখ মুজিবের নামে তা করেন। উনি অনেক উদার চরিত্রের অধিকারী ছিলেন। তারপরে যুদ্ধে দামামা বেজে যায়, রক্তক্ষরণ শুরু হয়। বাংলার সেনাবাহিনী অন্যান্য ব্যাটালিয়নগুলির প্রতি আক্রমণ হতে হতে ভারত সীমান্তে চলে যায়। জি ভারত জি এই সুযোগটা কাজে লাগায়। সম্পূর্ণ জিনিসটা ছিল ছাত্রদেরকে পুঁজি করে একটা আন্দোলন, যা পরবর্তীতে এই ক্ষোভে আকার ধারণ করে। আমি বলবো এখানে এটা পরিষ্কার করা উচিত, পাকিস্তান সরকার একটা ভুল ছিল, সিদ্ধান্ত ছিল, জি জি ঠিক বলছেন। রাজনৈতিক জি সিদ্ধান্তটা ভুল জি জি ছিল। এবং চলাকালীন অবস্থায় যদি ওনারা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতেন, তাহলে কিন্তু ইতিহাসটা পরিবর্তন হয়ে যেত। জি, হওয়ার তাহলে সুযোগ এইরকম ছিল। একটা সমস্যা হতো না। আজ না, আমরা আলাদা এমনটা হতাম। হুম। এমনটা হওয়ার স্কোপই ছিল না। উনি নেতা হিসেবে কোনো নিঃসন্দেহে উনি ভালো নেতা ছিলেন, দেশপ্রেমিক নেতা ছিলেন, কিন্তু স্বাধীনতাপন্থী ছিলেন না। উনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু পরিস্থিতির শিকারে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবটাই উনি নিয়ে নেন। আপা, ধন্যবাদ। স্যার, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে 1967 সালের আগরতলা ষড়যন্ত্র নিয়ে আপনার কি ধারণা এবং এতে কারা কারা জড়িত ছিল বলে আপনি মনে করেন? আপা, 67 সালে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের বাংলাদেশ আগরতলা জি 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 অনেকের পাকঘর পড়ছে আগরতলার অংশে, ভারত অংশে, ত্রিপুরা অংশে, বাকি অংশ বাংলাদেশে। কোনো সীমান্ত ছিল না। জি আগরতলা বলে যদি একটা সীমান্ত এলাকায় কোনো বাড়িতে গল্প করে, ষড়যন্ত্র করে, এটার মধ্যে সীমান্ত ছিল, মানে সীমাবদ্ধ ছিল। আপনি আগরতলা বলতেছেন, আগরতলা যেটা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, এটা যাওয়া কোনো ডিফিকাল্ট জবও ছিল না কারোর জন্য। আমাদের কুমিল্লা থেকে খুবই কাছে, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া এলাকা। যেহেতু তার কাটা বর্ডার ছিল না, নিয়ন্ত্রণ বা নিরাপদ ওগুলি তেমন কিছু ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ মুজিবুর রহমানের মতো পরিচিত মুখ, উনি 67 সালে, তখন একে ফজলুল্লাহ জীবিত, ওনার জি ওই সময় উনি আর ভাসানী জীবিত, কোনো অবস্থায় ভারতে যে বা পশ্চিম আপনার আগরতলা যে কোনো সব পরিকল্পনা করবেন এটা সম্ভব ছিল না। তবে ছাত্র নেতারা করেছিল, এটা নিশ্চিত। ওই 4 নেতার কথা বললাম, সাথে মানে আরো কিছু ছিল, তারা যোগাযোগ করতেই পারে। কারণ এটা এমন আজকের দিনে যেরকম বোঝা যায়, আগরতলার বিশাল একটা রাজ্য দূরে, তৎকালীন সময় কিন্তু এরকম ছিল না। প্রায় কারণে অকারণে আমাদের বাংলাদেশি লোকরা ভারতের থেকে বাসে ধরে সিলেট চলে আপনার ত্রিপুরা চলে যেত, আখড়া সীমান্ত ওই এলাকা থেকে বাসে করে, লোকাল গাড়িতে করে ঘোরাফেরা করতো, কোনো বাধা ছিল না। পাসপোর্টের প্রয়োজন ছিল না ওই সময়। কিন্তু ভারত যাওয়াটা কিন্তু অপরাধও ছিল না, কোনো পাসপোর্টও দরকার ছিল না, আমাদের পরিব্যবস্থাও ছিল না। প্রায় লোকজন যেত। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ মুজিবুর রহমান ওখানে যাননি, কখনো উনি স্বীকার করেননি, এবং স্বীকার করতেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে, তাও প্রথম দিকে না, মাঝামাঝি অবস্থায়, যখন কৃতিত্ব সবটুকু নেওয়া দরকার শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধের, পুরো কৃতিত্ব একা নেওয়ার জন্য উনি এই কাজ করছেন। উনি কখনো বলেননি, বা ওনার মেয়ে কখনো বলেননি যে তাজউদ্দিন এই কাজ করছে, যেন ওসমান এই কাজ করছে, জিয়া রহমান এই কাজ করছে। উনি চরম ক্ষমতা লোভী, একনায়কতন্ত্র, এবং ওই মানে কি বলবো আপনাকে, সব তার, জি, উনি ঠিক যুদ্ধ বলছেন। করছেন। জি বাকি ভেড়া ছিলাম আমরা, সত্য করে অর্থে। ওনার বংশ, ওনাই যুদ্ধ করে চেষ্টা করে, তাই তারা ধারণ করে। তো শেখ মুজিবুর রহমান ভারতে যান নাই নিশ্চিত, এবং ওনাকে বহুবার প্রশ্ন করা হয়েছিল কোর্ট মার্শালে, উনি কখনোই রাজি হননি, না আমি যাই নাই, আসলে এটাই সত্য। এখন দেশে ফিরে আসে, যা বলবেন তাই সই। উনি বলছেন 30 লাখ, 30 লাখ কিছু করার নাই। এটাই আপা, 30 লাখ আসলে আচ্ছা আমি বলছি আগেও, এটা 3 লাখও না, উনি লক্ষ বিলিয়ন বিলিয়ন নিয়ে অনেক সমস্যায় ছিলেন। যা হোক, ওই 3 লাখও উনি খুঁজে পাবেন না। কে গুনেছে 3 লাখ, কেউ বলতে পারবে না। জি আমি জি যদি বলি আপনি 1 লাখ, সম্ভব না, কেউ গুনে নাই। এখন গুনতে অসুবিধা কোথায়? তাও তো গুনেন না, ওনারা জানেন আসল ঘটনাটা কি। জি জি আমরা ঠিক চাইবো বলছেন। এই সরকার রাজনৈতিক ভাবে সকল দলকে নিয়ে এই পবিত্র দায়িত্বটা পালন করা। আসলে কতজন মারা গেছে, জি জি এটা অবশ্যই দরকার, এটা অবশ্যই দরকার।
আচ্ছা, আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, এটা হচ্ছে ভারত কখন থেকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে বিভক্ত করার জন্য মুক্তিবাহিনীকে সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়া শুরু করছেন? আপা এটা অনেক পরে, এটা অনেক পরে এই 71 সালের 26শে মার্চ 27শে মার্চ যখন ঘোষণা হলো আপনার জি, জি। সীমান্তে রাজনৈতিক সিদ্ধান্ত, তারপরে বেশ পরে আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম, আমাদের নিজস্ব অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিতাম। তারপর বিএসএফ এর অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ চলতো। বেশ অনেক পরে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, এটা প্রায় 3-4 মাস পর। এবং সেই অস্ত্রগুলো কিন্তু বাজে অস্ত্র, মানে যেগুলি ব্যবহার অযোগ্য অস্ত্রগুলি দিয়ে তারা এই কাজগুলি করে, আমাদের জনগণকে দেয়। আবার তারা ক্রেডিটও নেয় যে তারাই দেশ স্বাধীন করছে। আচ্ছা আপা, আমি তো যোদ্ধা ছিলাম, পদাতিক বাহিনীর লোক, আমি অসংখ্য যুদ্ধের আচ্ছা। অধিকারী আল্লাহর রহমতে। আমি মনে করি আর যুদ্ধ আসলে কিছুই না, যুদ্ধের মূল জিনিস হলো গিয়া তথ্য, গোয়েন্দা তথ্য। আপনি জি, জানেন যে জি। এইখানে একটা ব্যাটালিয়ান আছে, আপনি তার পিছনে চলে যান, ব্যাটালিয়ান শেষ। পিছনে কোথায় কোথায় কি ডিউটি করে বাঙালিরা সব বলে দিত। এবার বাঙালি মুক্তিযোদ্ধারা ইন্ডিয়ান আর্মিকে সাথে করে নিয়ে আসতো, জনগণরা নিয়ে আসতো, আসেন এখানে। তো এটা ভেরি ডিফিকাল্ট, জনগণ সাথে না থাকলে কোনো যুদ্ধ বিজয় করা সম্ভব না। তো ওনাদের জি, কি জি। বিজয় আমি জানি না, আপনি শুনলে অবাক হবেন। মেঘনা নদী পাড়ি দিচ্ছিল ওদের ট্যাঙ্ক দিয়ে, লাইট ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক হুম, হুম। রাস্তায় বন্ধ হয়ে গেছে, নৌকা ঠেলে ঠেলে সেই ট্যাঙ্কগুলি পার করতে হয়েছে। আর আমাদের কাদের সিদ্দিকী ময়মনসিংহ এলাকা থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসেন আমার সাথে সাথে, ময়মনসিংহ টাঙ্গাইল হইতে নিয়ে আসে সাথে করে। এটা তো এখন তো মনে করেন আমরা 24 সাল, আমি হাসি। আমাদের বুদ্ধিজীবীর 71-এ কোনো কাজ করে নাই, এখনো কাজ করে না। ভারতের ওই শক্তি নাই, ওই সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো আপা, এই হাসিনাকে নেওয়ার জন্য কোনো বিমান প্রেরণ করে নিতে পারতো। উপরে তাদের যুদ্ধ বিমান, নিচে নেওয়ার জন্য ক্যারিয়ার বিমান নিতে পারতো। তার ওই সামর্থ্য নাই। ও জি, জি, বিমানগুলি ঠিক আমাদের হয়ে বলছেন। যেত। হুম, ওরা হুম। চাপাবাজি করতেছে 71 যুদ্ধ, 71 ভুয়া বাটপারি। উনি একটা চুক্তি করছেন, চুক্তি করে কাজগুলি করছেন কৌশলে, স্বাধীনতা কৃতিত্ব দেখানোর জন্য। আচ্ছা, অন্যদিকে 1971 সালের যুদ্ধের সময় ওনারা কিন্তু একটা ৭ দফা চুক্তি স্বাক্ষর করেন। তো স্বাধীনতার পরে এই চুক্তির কি প্রভাব পড়ে বাংলাদেশের উপর? আপা এই ৭ দফা চুক্তি জনগণ জানতেন না, সেনাবাহিনীও জানতেন না। জি, আমরা যুদ্ধে ছিলাম, এই রাজনীতিবিদ অসৎ লোকজন মিস্টার তাজউদ্দিন, নজরুল ইসলাম সাহেব, এনারা মিলে, এবার মোস্তফা জড়িত ছিল না, এনারা মিলে মানে এই একটা চুক্তি স্বাক্ষর করে, যেমন করেও স্বাধীনতা হতে হবে। আমরা তো স্বাধীনই ছিলাম, আমরা মনে ধারণ করতাম পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করে। কিন্তু এই স্বাধীন হওয়ার পরে, নতুন করে স্বাধীন হওয়ার আগেই আমরা ওই ৭ দফা চুক্তি করে পরাধীন হয়ে যাই। কিন্তু জনগণ জানে না। এটা জানতো সেনাবাহিনী, এটা মানতো না। ওই নেতাদেরকে ওইখানে ভারতীয় এদেরকে হয়তো ভাগ্য বরণ করতে হতো, খারাপ ভাগ্য বরণ করতে হতো। দুঃখজনক হলো যে চুক্তিগুলি করে, দুঃখজনক, যার অনেক প্রভাব আমাদের দেশে পড়ে। এখনো এটাই ভারতের চেতনা, যেমন করে হোক বাংলাদেশকে তার নিয়ন্ত্রণে রাখতে হবে, অঙ্গরাজ্য বানাতে জি, হবে। জি, জি। এত বড় রাজ্য মুসলমান রাজ্যের সাথে না হয় আরেক বিপদ হইতে পারে। বেসিক্যালি আমরা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটার মধ্যে, এখানে আমরা 90% মুসলমান। জি, জি, ঠিক আর এই বলছেন। মুসলমান নিষ্পেষিত এবং বেশ কষ্ট অর্জিত কৃষক শ্রেণীর, জেলে কৃষক শ্রেণীর শিক্ষা তেমন গুরুত্ব ছিল না, এলাকা ভিত্তিক। এবং আমাদের এলাকা শাসন করতে মূলত হিন্দু রাজারা। এই হিন্দু রাজারা সমৃদ্ধিশালী যারা রাজা বাদশাহ ছিলেন, তারা ভারতে চলে যায়, পশ্চিমবঙ্গে। তো তারা জি, জি, চাচ্ছিল ঠিক। আমাদের এই শাসন এলাকা হাতছাড়া হয়ে গেল, কি করে এটা ফেরত পাওয়া যায় বা কি করলে সুবিধা হয়। এই জন্যই তারা চেষ্টা করতো, যেমন এমন এমন চুক্তি ছিল আমাদের সেনাবাহিনী থাকবে না, আরে আমার প্যারালাল একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, যেটা ছিল রক্ষী বাহিনী। সেনাবাহিনী যতদিন খুশি থাকবে সেটা অবশ্য করতে পারে না, এই জন্য কৃতিত্ব দিতে হবে শেখ মুজিবুর রহমানকে। অতি দ্রুত জি, জি। ভারতের পানি ফেরত দিতে পারছেন। বাকি সব জায়গায় ছিল অনৈতিক চুক্তি। এই চুক্তি কিভাবে আমাদের আওয়ামী রাজনীতিবিদরা করলেন, তারা যুদ্ধকে স্বাধীনতা ঘোষণা কেন করলেন? আমার মনে হয় ৭ দফা চুক্তি পাকিস্তানে আইএসআই জানতো না, তাহলে এটা বাধাদাত হুম, করতে হুম। হবে, জামাত ইসলামীরা জানতো না, ইভেন আমাদের সেনাবাহিনীরা যুদ্ধে তারাও জানতো না। জানলে এটা নিয়ে আমরা দেশটাকে অন্যরকম ইতিহাস হতে পারতো আপা। ধন্যবাদ আপা। স্যার, আরেকটা কথা হচ্ছে যে কখন বাংলাদেশ বুঝতে পারলো যে 1971 সালের যুদ্ধটা ছিল ভারতীয় নিজের স্বার্থে করা? মানে কখন থেকে মানুষ বোঝা শুরু করলো এটা, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সাধারণ মানুষ হোক?
আচ্ছা, আমাদের সাধারণ মানুষগুলো আসলে অনেক বোকা, অনেক বোকা। আমাদের জি, ঠিক ঘরের বলছেন বউরা, একদম। স্বামীরা যা বলে ঘরের বউ তাই বুঝে। এবং এমনটাই, ইভেন যত শিক্ষিত হোক, স্বামী যা বলে তাই বুঝে। আমরা অনেকটা মানে ঘরকন্না জাতি, যা বলে তাই করি। আপনি দেখেন আমাদেরকে শিখানো হইতো, আমি যখন ছোট পড়াশোনা করি, আমার জন্ম 1963 তে। আমার খেয়াল আছে, পরিণতি নামে একটা বই ছিল, ওখানে লেখা ছিল কর্ণফুলী পেপার মিল, আপনি চিনবেন। ওখানে পেপার জি, জি। এশিয়ার সবচেয়ে বড় পেপার মিল। এই পেপার মিলতে পেপার বানানো হয়। এই পেপার নিয়ে যাওয়া হয় পাকিস্তানে সিল মারার জন্য। পাকিস্তানে সিল মারে, বাংলাদেশে আবার ফেরত আনে। এই জন্য দাম বেশি দিয়ে কিনতে হয়। বলেন কতবারই বোকা হলে আমরা এটা পড়তেছি। আমি পড়ার আগে আমার তো শিক্ষক পড়ছে, সেও কনভিন্স। এগুলি আমি আর কি বলবো, আমরা অনেক পরে বুঝছি, অনেক পরে বুঝছি। শেখ সাহেবের 74-এ যখন বন্যা, আমাদের দুর্ভিক্ষ হয়, আর ওনার দুই ছেলেকে উনি মানে সে জৌলস এর বিয়ে দেয়, তখন জনগণ বুঝছে। তাই তার মৃত্যুর পর মিষ্টি বিতরণ করছে স্বাচ্ছন্দ্যে, যে একটা জি, ঠিক বলছেন। পর থেকে আমরা রক্ষা পাইছি, একটা ফেরাউন থেকে পাচ্ছি। আর আমরা এই 24 সালে আবার মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমি এখন আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করতে যাচ্ছি যে 1971 সালে কতজন অবাঙালি পশ্চিম পাকিস্তানি এবং বিহারিকে হত্যা করা হয়েছিল এবং তাদের সম্পত্তি লুটপাট করা হয়েছিল বলে আপনি মনে করেন? এটার একটা সঠিক যদি একটা আইডিয়া দেন আপনি। দেখুন, আমি বলি, আমরা বাঙালি লাভজাব যাই দিই, আমাদের হচ্ছে গর্বের জায়গা হলো পাকিস্তানের আমলের যে কাপ্তাই ড্যাম। এই ড্যামটা বাঙালি বানাতে পারে নাই। আইয়ুব খান খুব দুর্ধর্ষ নেতা ছিলেন, এবং দূরদর্শী নেতা ছিলেন। উনি পাঠানদের এনে কাপ্তাই ড্যাম তৈরি করেন। আমাদের বাংলাদেশের লোকরা জানেন না। ওই ড্যাম তৈরি করতে শুধু দুইজন পাঠান ওই সিমেন্টের সাথে আটকে গেছিল, উঠতে পারে নাই। তাকে দুজন সহ তাকে ঢালাই হয়ে যায়। ওইখানে পাঠান কলোনি ছিল, যেখানে 700 পাঠান ছিল। 700 পাঠানের মধ্যে ছোট ছোট বাচ্চা, মা, বোন, বুড়া সবাই ছিল। সবাইকে হত্যা করা হয় স্পিলওয়ের গেটে। তাহলে আমি কাপ্তাই ব্রিগেডের জিটু ছিলাম। জনগণের সাথে কথা বলার পর আমি এই তথ্যটা জানি। আমার কাছে খুব কষ্ট লাগছে। ছোট বাচ্চা, মেয়ে, এদেরকে কেন মারতে হবে? অবশ্য যে এই নেতা ছিলেন সে পর্বতে পাগল হয়ে মারা যান। খুব দুঃখজনক। আর পাকিস্তানিরা এই প্রতিশোধ হিসাবে আসে, এবং এখানকার যে ইঞ্জিনিয়ার ছিলেন তাকে গুলি করে হত্যা করে। আর একটা ঘটনা কাপ্তাইতে ঘটে আপা, সেটা হলো দুইজন ক্যাপ্টেন, দুইজন তাদের স্ত্রী, নতুন বিবাহিত স্ত্রী নিয়ে ওই জলবিদ্যুৎ রেস্ট হাউস, কাপ্তাইতেই জলবিদ্যুৎ রেস্ট হাউসে হানিমুনের জন্য এসেছিলেন। তাদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়, বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়। মানুষ কেমন এটা করে আমার বিবেকে আসে না, কেন মেয়েদের মারতে হবে? এই দুইটা ঘটনা কাপ্তাইতে ঘটে। অনেকের ধারণা আরো অনেক বেশি, বাট একটা কলোনি কমপ্লিট ছিল, এটা অ্যারাউন্ড 700, ঠিক আছে। পরে স্পিলওয়ে গেটে খুলে পানির তোরে সম্পূর্ণ লাশ ভাসায় দেওয়া হয় সমুদ্রে, ওহো! যার ডকুমেন্ট থাকে না। ওই স্পিলওয়ে নদীর পাড়ে ওদেরকে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই একটা ইস্যু। চিটাগাং শহরে বিহারিরা রেলের সাথে মূলত জড়িত ছিল। রেল কনস্ট্রাকশন বলেন, রেল হুম, কর্মকাণ্ড জড়িত ছিল পাহাড়তলি এলাকায়। এখানেও আক্রমণ হয়, প্রচুর বিহারি মারা যায়। তারপরে আপনার সৈয়দপুর, সান্তাহার, বগুড়া, এসব এলাকায় বিহারি যারা ছিল তাদের হত্যা করা হয়। তারপর এখন ঢাকা শহর, মিরপুর এলাকা, অসংখ্য অঘটন ঘটে। এবারে স্বাধীনতার পর স্টেডিয়ামে কাদের সিদ্দিকী নিজে ব্যানার দিয়ে 4 জনকে হত্যা করে। এটা তো চরম ওহো! মানবাধিকার অপরাধ। মানুষকে মানুষ মারা করা হয় নাই, কিন্তু আমাদের অর্থনীতিতে এই বিহারীদের ভূমিকা ছিল অনেক। আপনি দেখবেন এই যে বিহারীদের, আমরা মিরপুর এলাকায় যেখানে আমরা দেখি ওই তাঁতি পল্লী, বা আমরা বিহারি এই বিয়ার কাপড় চোপড় সবটা এই মিরপুরে 12 নম্বরে হয়, মিরপুর সরি 10 নম্বরে হয়, 11 নম্বরে হয়। বিহারীদের জি, জি। অবদান, তাঁত শিল্প, তারা তো কাজ করে খেত, তার উপর দয়া করে চলতো না। আমাদের বাঙালি বহু রাজনীতিবিদরা আছে, কোনো কাজ করে না, খালি চাঁদা তুলে খায়। বলে আমি কোনো বিহারিকে দেখিনি চাঁদা তুলতে, তারা কাজ করে জি, খায়। জি। আমাদের বাঙালিকে দেখবেন ভিক্ষা করে, কোনো বিহারিকে দেখবেন না ভিক্ষা করে, কোনো হিন্দুকে দেখবেন না ভিক্ষা করে, কোনো খ্রিস্টানকে দেখবেন না ভিক্ষা করে। হুম, বিহারিরা হুম। কাজ করে খায়। এটা অন্যায় এবং জুলুম হয়েছে আপা।
এটা তো অনেক অনেক অন্যায় হয়েছে। সংখ্যায়। এটা কিন্তু আপা স্বাধীনতার ৩-৪ মাস আগের থেকেই কাজটা শুরু হয়। অস্থির করে ফেলে বাংলাদেশটাকে, তৎকালীন বাংলাদেশ। যাতে এমন দোষটা এটা করে বাংলাদেশের ছাত্রদের দিয়ে এই কাজটা করে। যার প্রেক্ষিতে এই ঘটনা ঘটে। স্যার, আমি আপনাকে এখন একটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার লাইফের সাথে যুক্ত। শেখ হাসিনা সরকারের সময় আপনাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর আপনি এটা প্রত্যাখ্যান করেন, যার ফলে আপনাকে আয়নাঘরে বন্দি রাখা হয়। তো আপনি যদি আয়নাঘরের ভয়ানক অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতেন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জেনারেল উবান তার বাহিনী নিয়ে জি। পার্বত্য চট্টগ্রামে চলে যায়। পার্বত্য চট্টগ্রাম আপনি জানবেন আমাদের সীমান্ত বর্ডার হলো মিজোরামের সাথে। এই জি। মিজোরামের সাথে ছিল তৎকালীন লালদেঙ্গা তার বিশাল বাহিনী নিয়ে স্বাধীনতাকামী লালদেঙ্গা মিজোরামের। তার বাহিনীগুলো আমাদের এলাকায় অর্থাৎ পূর্ব পাকিস্তানের এই পার্বত্য চট্টগ্রামের সাহায্যে তারা চলাচল করত, তারা সেফ জোন থাকতো। কিন্তু উবান তখন ওই সময় স্বাধীনতার পরপরই তার বাহিনী নিয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে এবং অনৈতিক অত্যাচার ট্রাইবেলদের উপরে ইন দ্য নেম অফ মিজু। নারী দর্শন থেকে শুরু করে এমন কিছু নাই ভারতীয় সেনাবাহিনী করে নাই। এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম সীমান্তে মিজুদের আর বাংলাদেশ সীমান্তে সেটা নতুন রাজ্য করে, জেলা করে, চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট যার নাম দেয়, যেটা কেন্দ্র কর্তৃক নিয়ন্ত্রিত হিউম্যান ব্যারিয়ার, যেন মিজোরা যেন বাংলাদেশে না আসতে পারে। এর সাথে সাথে তারা বাংলাদেশে সৃষ্টি করে শান্তিবাহিনী নামে একটা সন্ত্রাসী দল, যারা স্বাধীনতায় বিশ্বাসী এই চেতনায়। এবং এতে আমাদের অনেক হাজার হাজার লোক মারা যায়, ৩০,০০০ বাঙালি সেনাবাহিনী পুলিশ মারা যায়, তাদেরও অনেক মারা যায়। তারপরে মূলত আমাদের রক্তক্ষরণটা পার্বত্য চট্টগ্রামে চলমান ছিল। এরপরে আমি যখন পার্বত্য চট্টগ্রামে জয়েন করি, অর্থাৎ ৮৪ সালে আমি জয়েন করি, তখন খুব উত্তপ্ত পার্বত্য এলাকা। এবং আমি ৮ সালে প্রথমে যখন চট্টগ্রাম শহরে র্যাবের অধিনায়ক ছিলাম, আমাকে আমার হেডকোয়ার্টার থেকে বলা হয় যে আমাকে কাজ করতে হবে শান্তিবাহিনী ভারতের সাথে, জি। ভারতের ভারতের সাথে কাজ করতে হবে, অর্থাৎ রয়ের সাথে কাজ করতে হবে। আমি জানি কি কাজ করাবে। বাংলাদেশের আমরা মনে করি শত্রু আমার বন্ধু। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ফিলিস্তিনি মুসলমানদের আন্দোলন, কাশ্মীরি মুসলমানদের আন্দোলন, আমার দেশের রোহিঙ্গা মুসলমানদের আন্দোলন একইভাবে ভারত কর্তৃক নির্যাতিত, নিপীড়িত স্বাধীনতাকামী সেভেন সিস্টারের স্বাধীনতাকামীদের সম্মান করি। এরা আমাদের পার্বত্য এলাকায় সীমান্ত এলাকায় আসা যাওয়া করে। তা আমি একটু সহানুভূতি দৃষ্টি আমার থাকতো, যেহেতু শত্রু আমার বন্ধু, সেই দৃষ্টিকোণ থেকে। ভারত যে আমার শত্রু এটা বুঝতে কোনো বাকি নাই, বাঙালি আজকে সবাই জানে। ওই সময় জি। আমাকে তারা ভারত চাচ্ছিল আমাকে দিয়ে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আমি তাতে রাজি হই নাই, কোনো প্রশ্নে আমি রাজি হইনি। অনেক লোভ লালসা, টাকা পয়সা, প্রমোশন সবকিছুই অফার করা হয়, আমি সরে আসি আল্লাহর রহমতে। তার পরবর্তীতে পরিকল্পনা আমাকে পোস্টিং করে দেওয়া হয়। এরপরে দেখেন আওয়ামী সরকার আসলো, ৫৭ জন অফিসারকে বিডিআর মেসাকার নাম দিয়ে, অর্থাৎ বিডিআর মেসাকার ৫৭ জন অফিসার মারা যায়। নারী শিশুর উপর জি। জি। নির্যাতন, অমানবিক কর্মকাণ্ড, সমগ্র সেনাবাহিনীকে নিয়ে নাড়া দেয়। আমরা আসলে সত্যিকার বুঝতে পারি ভারত কি জিনিস, ভারতের কি জিনিস, আমার স্বাধীনতার মূল্যবোধটা কোথায়। পৃথিবীর ইতিহাসে ৫৭ জন অফিসার কখনো একসাথে মরে নাই, মারা যায় নাই। যাই হোক, তারপরও এই মিডিয়ার জন্য জনগণকে বিভ্রান্তি করা হয়। তৎকালীন আমাদের সেই মুন্নি সাহা, জয় মামুন, তারা আমাদের সুশীল সমাজ তো সবসময় আমাদের বিপক্ষে, সেনাবাহিনীর বিপক্ষে। সুশীল সমাজ মনে করে সেনাবাহিনী না থাকলেই ভালো। যাই হোক, ওই ঘটনার পর আমাকে এবং আমার প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া, আমাদের শহীদ জিয়া, তার স্ত্রী, একটা জি। গৃহবধূ পাকঘর থেকে হেঁটে হেঁটে ড্রয়িং রুম পেরিয়ে রাস্তায় চলে আসেন। তার স্লোগান থাকে বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব। সেই নেত্রীকে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উনি বসবাস করতেন একই বাসায়। সেই স্বাধীনতার সময়কাল থেকে তাকে বের করে দেওয়া হয় এবং অনৈতিক আচরণ করা হয়। এটা আমাদের খুব রক্তক্ষরণ করে উভয় ঘটনা। আমরা বেশ ভোকাল ছিলাম। তখন একদিন আমাকে রাতের বেলা ১০টার সময় অফিসে ছিলাম, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং আমাকে ৪৩ দিন টর্চার করা হয়,
প্রায় 7 মাস আমাকে আটকে রাখা হয়। টর্চার 7 মাস আটকে রেখে আমাকে ভুয়া কারণ দেখায় আমাকে জেলে পাঠানো হয়। জেলেও আমাকে বলা হয়, ১ম এ রাখা হয় ফাঁসির সেলে, কন্ডেম সেলে। ওখানে শীর্ষ সন্ত্রাসীরা ছিল, যাদেরকে আমরাই র‍্যাবে থাকতে ধরছি। মনে করছিল এর হাতে হাসিন মারা যাবে, কিন্তু তা হয় নাই। আমার সাথে বন্ধু পরিবেশ হয়ে যায়। তখন আমাকে পাঠায় দেয় জঙ্গি সেলে। এই জঙ্গিরাও আমার হাতে ধরা। আমি জঙ্গিদের একজন হলো শায়েখ আব্দুর রহমান, অর্থাৎ শায়েখ সাহেবের প্রধানের ছেলে। সে আমার হাতে গুলি খেয়েছিল। তাকে বলে দেওয়া হয়, "এই হুম। লোকটা তোমাকে মারতে চেয়েছিল, তুমি তাকে মারো।" সে আমাকে হত্যা করবে বলে আমাকে প্রতিজ্ঞা করে। বাট তার দলের নেতারা কাছে এই মেসেজটা ড্রপ করলে তারা তাকে নিষেধ করে। আমি সবকিছু কষ্ট করে পার হয়ে আসি। আমাকে আমার সেনাপ্রধান, পরবর্তী সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আমাকে ডিভিশন দেন জেলে। আমি একজন বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক, সেনাবাহিনীর একমাত্র অফিসার। সর্বাধিক সংখ্যক খেতাব আমার। সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার। তারপরে আমাকে নিয়ে আসা হয়। ডিভিশন দেওয়া হলো না। হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হলো না। তারপরে যখন নির্বাচনটা হলো ১৮১৪ সালে, তারপর ইকবাল করিম ভূঁইয়া আমাকে নিয়ে আসেন। আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছিলাম ক্যান্টনমেন্টে এবং নিরাপদ ছিলাম না। আমি এরপর আবার আমি ১৮ সালে গুম হয়ে যাই ডিজিএফআই কর্তৃক। অর্থাৎ ডিজিএফআই তৎকালীন ছিল রয়ের একটা অঙ্গ সংগঠন। জি, জি। সম্পূর্ণ আমার দেশে সৃষ্টি করে জঙ্গি নাটক। দাড়ি টুপি মানে জঙ্গি, জামাত মানে জঙ্গি। এটা দর্শন সৃষ্টি করেন। আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে বন্দি করে। ১ বছর ৬ মাস ১৪ দিন ছিলাম। আপনি হয়তো হরর মুভি দেখে থাকতে পারেন, দেখা উচিত না। তারপর দেখে থাকলে দেখবেন হরর ঘটনার আগেই পরিবেশটাকে এমন করা হয় যে ওই পরিবেশে ঢোকার পরে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। রুমটার মধ্যে রক্তাক্ত, রক্ত দিয়ে লেখা মোবাইল নাম, চিৎকার, ভয়ানক শব্দ, রাতে ঘুমাতে পারবেন না। সারি, সারি ছোট, ছোট রুম, ২৪ ঘন্টা অন্ধকার, লাইট জ্বলে। হ্যান্ডকাপ লাগানো হয়, চোখ বেঁধে বাথরুমে নেওয়া হয়, বাথরুমে আনা হয়, নিচে রাখে ফ্লোরে। আপনি থাকবেন, খাওয়া-দাওয়া করবেন। প্লেট নিচ দিয়ে খাবার দিবে। মানে আপনাকে বোঝাইতে পারবো না। আমার বাথরুম, পেস্ট, গোসলের জায়গা, ছোট একটা গামছা, তা দিয়ে আমার জীবন। আমি একটা কর্নেল। বেশ স্বাচ্ছন্দ্য এবং সচ্ছল ছিলাম। এমন আচরণ লজ্জাজনক। সেখানে আপনার প্রতি রাতে কে মারা যাচ্ছে, কাকে মেরে ফেলা হচ্ছে, কাকে নিয়ে যাওয়া হচ্ছে, কাকে টর্চার করা হচ্ছে, প্রতিটা আতঙ্ক মনে হয় এই বুঝি আমাকে নিতে আসলো। ওটার দরজাগুলো ছিল লোহার। ১০ টা রুম, তার বাইরে হলো এন্ট্রি পয়েন্ট, সেটা লোহার ছিল। ওটা যখন খুলে তখন শব্দ হয়। এই শব্দটা সবাই শুনতে পায়। এই শব্দটাতে কি আতঙ্ক! এই বুঝি আমাকে নিতে আসলো। এই বুঝি আমাকে নিতে আসলো। এবং এটাতে কি কষ্ট হতো, এই আতঙ্ক থেকে বাঁচার জন্য আমরা কেউই রাতে এত ঘুমাইতাম না। কেউ ঘুমাইলেও দেখা যেত চিৎকার দিত। আর চিৎকার, আতঙ্ক, টর্চার, ইন্টারোগেশনের জন্য কেউ ঘুমাইতেও পারত না। মূলত ঘুমাতাম সকালবেলা। আমি এই অত্যাচারের কথা বলতে বা বোঝাতে পারবো না। মানে মানে কতটা মানে নৃশংস হতে পারে। এই ডিজিএফআই এর আয়নাঘরটা ছিল দীর্ঘমেয়াদী, যাদেরকে রাখা হবে, লাইক ব্রিগেডিয়ার আজমি, আমাদের জি। মামুনুল হক, ৮ বছর, অর্থাৎ দীর্ঘমেয়াদী লোকদেরকে রাখার জন্য এই সেলগুলি। ডিজিএফআই এর আয়নাঘর। এটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল। এটাকে পরিবর্তন করা হয়, আরো রুম বাড়ানো হয়, তারপরে এটাকে ব্যবহার করা হয়। এখানে হাই ডিমান্ড লোকদের রাখা হয়। এরপরে আমাকে যখন ছাড়া হয়, শর্ত ছিল একটাই, যে ৬ মাস ডিজিএফআই এর নাম বলা যাবে না। তো ৬ মাসের মধ্যে সবকিছু মিট আপ হয়ে যাবে। তো তারপরে দেখেন আমি একমাত্র ব্যক্তি যখন বের হয়ে আসে, আমি আল জাজিরাকে জানাই। আর আল জাজিরা কেন প্রকাশ করে নাই ২০ সালের শেষে, আমি ৬ মাস ১৪ দিন থাকার ৬ মাস পরে আমি আল জাজিরাকে জানাই দেই। আল জাজিরা প্রকাশ করে নাই। তখন জুলকার নাইনের মাধ্যমে নেত্র নিউজে আমি সম্বন্ধ বিষয় আমি ২১ সালে বলে দেই। ২২ সালে এটা প্রচার হয়। তারপরে আমার নামে আনুমানিক ১০ টা মামলা। ১০ টা ওহ! মামলা। আইসি আয়নাঘর নিয়ে মিথ্যাচার, প্রধানমন্ত্রীর নামে মানহানি মামলা, ৫০,০০০ টাকা, সব আইসিটি মামলা। তা আমি দেখেন কি একটা দৌড়ের উপরে ছিলাম। একবার আমেরিকান এম্বাসির কাছে যাই, একবার যাই ইউএনএন এর যে হিউম্যান রাইটস দেখেন হুমা খান। উনাদেরকে বুঝাইতে পারি নাই যে আমি ১ম গুম ছিলাম চাকরিরত অবস্থায়। এইটাই জি। উনারা বুঝতেছেন না। আর বলি ডিজিএফআই গুম করে, উনারা বোঝেন না কেমনে সম্ভব?
হাসিনা এমন একটা সৃষ্টি করছে মিথ্যাচার। ইউএন এর একজন প্রতিনিধি আসলেন, কমিশনার, তার 2 দিন আগে আমার কাছে আসলেন রাত 2টার সময় পুলিশ। জিজ্ঞেস করলেন আপনি কোথায় গুম হলেন? তো লেখা হলো, বললাম যে ভাই আয়নাগরে ছিলাম, সেটা ডিজিএফের এখানে। সবকিছু নোট করে নিয়ে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান উনি বললেন আমি স্বেচ্ছায় গুম ছিলাম। তখন আমার আসলে আমি নিজেকে মেনটেন, যেহেতু আল্লাহ আমাকে মহান, আল্লাহ আমাকে সাহস দিয়েছেন, আমি প্রতিবাদ শুরু করলাম। জি, জি। এই প্রতিবাদ শেষ হয় 5ই আগস্টে, কিন্তু ছাত্রদের সাথে ছিলাম দীর্ঘদিন যাবত আমি। এবং 5ই আগস্ট আমি ডিজিএফআই এর ওই গেটে, যেখানে আয়নাগর, সেখানে চলে যাই। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে বলি স্যার চলেন, নৈতিক দায়িত্ব, ওখানে আর্মি আছে, আরো অনেক আছে, এদেরকে বের করবো। অনেক রাত পর্যন্ত থেকে আন্দোলন করে ওই দিন ওদেরকে কমিট করে ছেড়ে দিবে, পরের দিন ওদেরকে ছেড়ে দেওয়া হয়। আপা, আমি দেশবাসীর কাছে বলবো, মহান আল্লাহ সর্বশক্তিমান, আমরা ক্ষুদ্র, তার উপরে আস্থা রাখি, বাট আমাদের প্রতিবাদ করতে হবে। এবং আমরা এই ভারতকে চিনেছি, আমাদের দেশ ভারতকে চিনেছে, আমার নতুন প্রজন্ম ভারতকে চিনতে পারছে, শত্রু না বন্ধু, এটাই আমাদের প্রাপ্তি। আমরা বয়স জি, হয়ে জি। গেছে, বাট আমার প্রজন্ম চিনে গেছে ভারত কি। ধন্যবাদ আপা। স্যার, আমি নেক্সট কোয়েশ্চেন এটা করব। ইন্ডিয়ার রয়ের কিন্তু ইনফ্লুয়েন্স কিন্তু বাংলাদেশের উপর সব সময়ই ছিল। তো ওরা কোন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, বা এখনো কি আপনি মনে করেন যে ওরা যুক্ত আছেন কোথাও? আপা, ইন্ডিয়া মূলত থাকে অর্থনীতি প্রপাগান্ডার মধ্যে, বাংলাদেশ ব্যাংক আর গোয়েন্দা জি, সংস্থা। বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এইটা হলো 3টা। আর যেসব ব্যাপার, যেসব বিষয়ে আমরা রপ্তানি করি বিদেশে, গার্মেন্টস সেক্টর, অন্যান্য সেক্টর, এখন আমাদের গোয়েন্দা সংস্থা দেখতে হবে তাদের, আমরা জানতাম তাদের প্যারালাল কানেকশন ছিল, লাইন ছিল, তথ্য শেয়ারের নামে। এগুলি আমাদের বন্ধ করতে হবে। আমরা এটা সোচ্চার একটু, আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো এটাকে সংস্কার করতে। তবে আমাদের যে সেক্টরগুলি রয়ে গেছে, সুশীলগুলি আমাদের বড় সমস্যা। আপা, ওরাও তো ফিজিক্যালি আসে না, সুশীলরাই কাজ, ফিজিক্যালি বলতে টাকা পয়সা, অর্থ, লোভ, লালসা, হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল, এগুলি দিয়ে মূলত কাজ করে। জি, আমাদের রাজনীতিবিদরা ভারতে যান এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইচ্ছা অনিচ্ছায়, তারপর সেই ছবি তুলে টাকা নেন, ছবি থাকে, ব্ল্যাকমেল হয়ে যায়। ওই ব্ল্যাকমেলের ভয়ে ফলো আপ কাজ চলতে থাকে। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো জিনিস শ্রম ছাড়া নিবেন না, মানে কাজ ছাড়া কোনো জিনিস নিবেন না। জি, কাজ জি, আপনি করবেন, ঠিক পয়সা বলছেন। পাবেন, ভাও জি, ফাও খাবেন, বিপদে পড়বেন। তা আমাদের জি, রাজনীতিবিদদের এই অভ্যাস আছে, এবং আমাদের রাজনীতি সংস্কার করা দরকার। এবং আমি মনে করি ভারতকে, রকে, আমার এক নেতা বলেছিলেন, এই হাতকে আপনি কাটতে পারবেন না, বড় অনেক নেতা হাতের আঙ্গুলগুলি কেটে দেন, হাতের বড় বড় নেতার হাত কাটতে পারবেন না, কিন্তু আঙ্গুল কাটতে পারবেন। আঙ্গুলগুলি কেটে ফেলেন, হাতটা অকেজো। তো কোথায় কাজ করে, আমরা জনগণ সোচ্চার। এখন মিলিটারি অফিসার ভেরি অ্যাক্টিভ, এবং উই আর মোরালেস ইউনাইটেড, ভোকাল। যেসব জায়গায় কাজ করে আমি বললাম, আসলে তারাও এখন বুঝতে পারছে আসলে অনেক ভুল হয়ে গেছে, অনেক লেট। তাহলে যেসব মিলিটারি অফিসার এসব কাজ করেছেন তাদের দণ্ড হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মরা এই কাজ না করে। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা নতুন দেশ গড়ে তুলতে পারবো। জি, জি, ইনশাআল্লাহ। আমি আপনাকে এখন সর্বশেষ কোশ্চেন করব, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে। 1971 সালের পর থেকে আপনি তো নিজেই দেখছেন যে পাকিস্তান কি বাংলাদেশের কোনো ক্ষতি করেছে, বা ভবিষ্যতে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন? আপা, পাকিস্তান একসময় হয়তো ধরে নিতাম শত্রু। ব্যক্তিগতভাবে জি, আমি যদি বিশ্বাস করি না, যেসব অবকাঠামো উন্নয়ন করেছিল পাকিস্তান, যেন আমাদের ঢাকা শহরের রেলওয়ে স্টেশন দেখেন, এশিয়ার হয়তো বড়, কাপ্তাই ড্যাম দেখেন বড়, কাপ্তাই অবকাঠামো উন্নয়ন, এবং আমাদের এত ইন্ডাস্ট্রি করছে, জুট মিল, জুট মিল, চিনি কারখানা থেকে জি, শুরু করে ইভেন আজকে আমাদের পদ্মা সেতু, এর সমীক্ষা, এর গ্রহণযোগ্যতা হবে কি হবে না, এটাও পাকিস্তানের করা, কিন্তু ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। যাই হোক, জি, আমরা জাতি হিসাবে সেনাবাহিনীতে ঢুকতে পারিনি, কেননা আমরা ওই আটা রুটি খেতে পারতাম না, তাই আমরা কিন্তু আর্মিতে আসি নাই। চাকরি করা আমাদের উৎসাহ ছিল না, কেউ বলতে পারবে না পাকিস্তান আমলে ইন্টারমিডিয়েট পাস চাকরি পায় নাই, এরা কেউ বলতে পারবে না। এখন কিন্তু আমরা মাস্টার পাস চাকরি পাচ্ছি না, সুতরাং দোষারোপ করে লাভ নাই। স্বাধীনতা আমার হলে যাই ছিল, আজকে পাকিস্তান আমার 2000 কিলোমিটার দূরে। পাকিস্তান আমার শত্রু না, আমার শত্রু, চির শত্রু ভারত, যেটা পাকিস্তানের শত্রু, আমারও শত্রু, চীনেরও শত্রু। এখন সময় হয়েছে আমাদের এক হওয়ার,
এই প্ল্যাটফর্মটা আমাদের শক্তিশালী করা। এবং আমি মনে করি দেখুন আমার হতে পারে আমি লেফটেন্যান্ট কর্নেল, বহু জেনারেল আমার ইভেন সেনাপ্রধান আমার অনেক জুনিয়র, তাদের চেয়ে আমি কম বুঝি না। আমাদের এখন সময় হয়েছে উই মাস্ট বি ইউনাইটেড এগেইনস্ট এ কমন এনিমি। এতে যদি ভুটান আসে, এতে যদি নেপাল আসে, মালদ্বীপ আসে, আলহামদুলিল্লাহ, আফগানিস্তান শুড কাম। এবার আমরা মনে করি একটা এখন আর সেই যদিও পদাতিক বাহিনীর দরকার আছে, তারপরও আমাদের প্রতিরক্ষার জন্য আকাশ বাহিনী বা বিমান জি বাহিনী, একই সাথে পরমাণু চুক্তি আমাদের দরকার। একে অপরের বন্ধু, কেউ আঘাতপ্রাপ্ত হলে অন্য সেটা প্রত্যুত্তর দেবে, এমন একটা চুক্তি ডিফেন্স প্যাক্ট করা অতি জরুরি। এক্ষেত্রে পাকিস্তানি আগায় আসতে পারে, কারণ তার আছে সেই সামর্থ্য, আর আমার তো সেই সামর্থ্য নাই। আমি কমিটমেন্ট করতে পারি, আমি ভূমি দিতে পারবো। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব দরকার, প্লেন এবং জি এবং এটা ভাড়াটা কমায় দেন, আমরা যা আশা করি একে অপরের চিনি। জি জি ডিরেক্ট ফ্লাইট হওয়া দরকার, আর বাকি জিনিসগুলোর একটু কাজ করা দরকার, যাতে মানুষ একে অপরের সাথে দেখা তো করতে পারবে, তাহলে তো বুঝতে পারবে যে আসলে পাকিস্তানিরা কি চায়, বাংলাদেশিরা কি চায়। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো বিভেদ নাই। জি আমাদের সাথে যোগাযোগ সুন্দর হলে একে অপরের চিনবো, ভালোবাসা হবে। বহু বছর পর বার্লিন পাচির উঠে গেছে আপা, বহু বছর পর বার্লিন পাচির উঠে গেছে। ভারত আমাদের জি দেশকে বিপদে রাখতো বা মানে এটাকে উত্তপ্ত রাখতো, কারণ পশ্চিমবঙ্গ স্বাধীনতা যাবে, আমরা যদি বেশি উন্নত হয়ে যাই। ইনশাল্লাহ আমরা উন্নত হব। আমরা ইনশাল্লাহ। বলবো পাকিস্তান যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর করেন। আমি একটা জিনিস আপনাকে আবার বলি, পাকিস্তান ভাইদের বলি, আমরা দুই দেশে মিলে আবার সিনেমা বানাই, চমৎকার চমৎকার সিনেমা বানাই। এটা কত বড় শক্তি, মিডিয়া, সিনেমা, টিভি, এটা একটু খেয়াল রাখেন। পরমাণু জি জি চলুক, পরমাণু চলুক, বাট সিনেমার ব্যাপারে আগে আমি কখনো বলি নাই, এখন বলতেছি। আপনাদের হ্যাঁ, মিডিয়া ক্যামেরাম্যান কোলাবোরেশন কিন্তু অনেক বড় একটা মানে স্কোপ হতে পারে দুই দেশের জন্য। চান্দা তালাশ, আপনার হয়তো বয়সে কত জানি না আমি, চান্দা তালাশ ফেমাস ছবি, এখনো আমি গান শুনি, বাংলাদেশের লোকরা শুনে। পাকিস্তানের যারা পরিচালক তাদেরকে আসতে বলেন, দুদেশ মিলে আমরা ছবি করি, জি এবং জি দেখবেন ইনশাল্লাহ। আমাদের খুব ভালো হবে, খুব ভালো হবে। আমরা মুসলমান, এটা বড় আরেকটা শক্তি। আমাদের এই মিডিয়া সম্পর্কটা সৃষ্টি করেন, আপনার পত্র পত্রিকা লেখেন যে আসেন আমাদের সাথে ছবি করেন, এবং আমরা একেবারে সম্পর্ক সৃষ্টি করি। এবং আমি মনে করি যদি আমরা সৃষ্টি করতেই পারি, আগে তো একই ছিলাম, জি জি আগে তো একই ছিলাম, জি এটা তো আমাদেরই দেশ, আমি তো কখনো এটা মনে করি না যে এটা অন্য দেশ। যেটা তোমার দেশ, আসো এটা নিয়ে বেড়াও, আপনি শুরু করলে আমরা শুরু করতে পারি। জি জি ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করব। আসলে পাকিস্তান কিন্তু অনেক সুন্দর দেশ, ইনফ্যাক্ট শুটিং করার জন্য কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গা আছে, সেক্ষেত্রে কিন্তু মিডিয়াতে যারা কাজ করেন বাংলাদেশে, তারা কিন্তু পাকিস্তানের এই জায়গাগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে এখানে যে নর্দার্ন এরিয়া, এটা কিন্তু ইউরোপ আমেরিকার অনেক কয়টা জায়গার সাথে কিন্তু সিমিলার, মানে এখানে অনেক সুন্দর, আর কম খরচে কিন্তু শুটিংও করতে পারবে, কিন্তু অনেক সুন্দর জায়গা এখানে আছে। পত্রিকা পত্রিকায় আপনাদের ফরেন মিনিস্ট্রি যদি প্রচার করে, আর আপনি জি জি একটু সাহসী নেন, আমরা কিন্তু ওরকম হোস্টেল না, আপনি একটু কাইন্ডলি বলেন, আমরা তো ভাই ছিলাম, এক ভাই জায়গায় আসবে, আগে ছিল মক্কায় সবাই দিতে পারবে, কোনো পাসপোর্ট ভিসার দরকার ছিল না, নিরাপত্তার জন্য করা হয়েছে। তা আমার আপনার দেশে কোনো নিরাপত্তা নাই, আপনি বাংলাদেশের প্রমাণ থাকলে ন্যাশনাল আইডি কার্ড, দিস ইজ এনাফ টু কাম পাকিস্তান। দেখেন কি জি আলোড়ন জি সৃষ্টি হয়, কি জি জি ঠিক আলোড়ন বলছেন। সৃষ্টি হয়, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি আসতে পারেন পাকিস্তান পিআইএ তে। আবার সিনেমা, আমি দুটো আরো ফাইনালিস্ট ছিল আপনার গিয়া আমাদের ডিফেন্স প্যাক্ট, এই তিনটা জিনিস হাইলাইট করেন। আমি যেটা কথা বলছি, আমার সেনাবাহিনী ভাবমূর্তির কথা বলতেছি, রিটায়ার অফিসের কথা বলতেছি, দেশপ্রেমের কথা বলতেছি। আমরা সচ্ছল হতে চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, ধর্মটাকে নিয়ে দেখাতে চাই আসল ধর্ম আমাদের কি, ধর্ম আমাদের শক্তি, মহান আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা ইনশাল্লাহ বিজয় হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান স্যার, আজ অসাধারণ মতামত এবং অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি থেকে শুরু করে জোরপূর্বক আয়না ঘরে বন্দী হওয়া পর্যন্ত আপনার অভিজ্ঞতাগুলি দেশের প্রতি আপনার স্থিতিস্থাপকতা এবং নিষ্ঠার প্রমাণ। জাতীয় নিরাপত্তা এবং রাজনীতির জটিলতার সম্পর্কে আপনার স্পষ্টতা মতামতের জন্য আমরা কৃতজ্ঞ। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হোয়াইট নিউজ বাংলা।